শহর রক্ষা বাঁধ না থাকায় শেরপুরের লোকালয়ে ঢলের পানি, বিপদসীমার ওপরে মহারশী, সোমেশ্বরী ও চেল্লাখালী, নিম্নাঞ্চলে চরম ভোগান্তি। আমাদের আশ্বাস দিচ্ছে কিন্তু আজ পর্যন্ত বেড়িবাঁধ হয় নাই, সঠিক কোনো পরিকল্পনা নিতেছে না। কাজগুলো চলতেছে, এগুলো আমাদের ওই রকম ভাবে কোনো কাজ হচ্ছে না। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় লাগেজ হারানোকে কেন্দ্র করে দুই গ্রামবাসী সংঘর্ষ, আহত অর্ধ শতাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের রাবার বুলেট টিয়ার শেল। অস্তিত্ব সংকটে পড়েই মোংলায় কোস্টগার্ডের স্টেশনে বনদস্যুদের হামলা, জানালেন বাহিনীর জোনাল কমান্ডার। অপরাধীদের ধরতে চলছে অভিযান। থেমে নেই বিএসএফ এর পশ্চিম চেষ্টা। রাতে চাঁপাইনবাবগঞ্জের রক্ষণপুর সীমান্ত দিয়ে 15 জনকে ছেড়ে দেওয়ার তৎপরতা রুখে দিয়েছে বিজিবি। রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহারে দিন দিন কমছে জমির উর্বরতা, হুমকিতে খাদ্য নিরাপত্তা। বাজেটে কৃষি খাতে বরাদ্দ বাড়ানোর তাগিদ। নাটোরের চামড়া বাজারে এখন চাঙা ভাব, আনাগোনা বেড়েছে ব্যবসায়ী ও ট্যানারি প্রতিনিধিদের। কেনাবেচা হচ্ছে বেঁধে দেয়া দামেই। দর্শক, আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের প্রধান নদ নদীগুলোর পানি বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে মহারশী, সোমেশ্বরী ও চেল্লাখালীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে বিভিন্ন স্থানে নদীর পানি লোকালয়ে প্রবেশ করছে। চরম ভোগান্তিতে স্থানীয়রা। টানা ও ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল শেরপুরের ঝিনাইগাতি উপজেলার মহারশী নদীর পানি তীর উপচে প্রবাহিত হচ্ছে। ক্ষতিগ্রস্ত ফসলি জমি, মাছের ঘের ও বসতবাড়ি। উপজেলার ধানসাই, কান্দুলি, কুচনিপাড়া সহ বেশ কয়েকটি গ্রাম এরই মধ্যে প্লাবিত। সকালে ঝিনাইগাতি বাজারে প্রবেশ করে নদীর পানি। ক্ষতিগ্রস্ত হয় বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান। ভুক্তভোগীরা বলছেন, স্থায়ী শহর রক্ষা বাঁধ না থাকায় সড়ক, দোকানপাট ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সরকারের বেড়িবাঁধের আমাদের আশ্বাস দিচ্ছে কিন্তু আজ পর্যন্ত বেড়িবাঁধ হয় নাই, সঠিক কোনো পরিকল্পনা নিতেছে না। এটা আসলে আমরা সবার দাবি, দ্রুত দাবিতে বেড়িবাঁধ হোক। সকাল হাতে আমরা বাইরে আর পাক শাক করে পাই নাই, আঙ্গর ঘরের ভিতরে পানি। এখানে যে বাস্তবায়নের কাজগুলো চলতেছে, এগুলো আমাদের ওই রকম ভাবে কোনো কাজ হচ্ছে না। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, চোল্লাখালী নদীর বাতকুচি পয়েন্টে বিপদসীমার 2 সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে উজানে ভারী বৃষ্টি হলে আরও ঢল নামতে পারে। এদিকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। বাঁধ নির্মাণ ও নদীর নাব্যতা সংকট নিয়ে স্থানীয় এমপি এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তারা। নদীগুলো খনন করে তার নাব্যতা বাড়ানো এবং একই সাথে যদি একটা বড় প্রকল্প নিয়ে এই নদীর পাড়ে যদি ব্লক দেওয়া যায় পুরো এরিয়া জুড়ে, সেটা বাজার এবং নদীর পাড়ে যে এরিয়া আছে, তাহলে আমার মনে হয় যে এই অঞ্চলের জন্য এটা অনেক বড় আশীর্বাদ হবে। অস্থায়ী বাঁধে কিছুদিন রক্ষা পাওয়া গেলেও স্থায়ী সমাধান হয় না। তাই দ্রুত সময়ের মধ্যে টেকসই বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। সাইফ আহমেদ, যমুনা নিউজ। প্রতিবেদন দেখছিলাম। এবারে শেরপুরে সরাসরি যুক্ত হতে চাই সহকর্মী আদিল মাহমুদ উজ্জ্বল রয়েছেন সেখানে। উজ্জ্বল, আপনি কোন এলাকায় অবস্থান করছেন, সেখানকার কি অবস্থা, সে সাথে স্থানীয়রা কি বলছেন? আপনি জানেন যে আজকে সকাল থেকেই কিন্তু এই শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলায় যে আকস্মিক যে পাহাড়ি ঢলটি আসে, সেই ঢলে কিন্তু এখানকার, আমি এখন আছি সেই মহারশী নদীর দিঘির পাড় এলাকায়। এখানে
আমি যদি আপনাকে একটু বলি যে আসলে এই শেরপুরে সকাল থেকে টানা বৃষ্টির ফলে কিন্তু মহারশী নদীর এবং চেল্লাখালী যে নদীটি আছে সেই নদীর দুই পার উপচিয়ে কিন্তু বেশ কিছু এলাকা প্লাবিত হয় এবং সেই নিম্নাঞ্চলে এখন পর্যন্ত পানি কিন্তু বাড়ছে, যদিও উজানে পানি অনেকটাই কমে গেছে মহারশী। আমি এখন আছি মহারশী নদীর সেই পারে, তবে উজানের যে নিম্ন এলাকাগুলো আছে সেই এলাকাতে কিন্তু পানি এখনো বাড়ছে। এবং আমি যদি আপনাকে বলি যে সকালের এই পানিতে কিন্তু বেশ কিছু ফসলের ক্ষতি হয়েছে এবং দুটি নদীর কিন্তু লোকালয়ে ঢুকে পানিগুলো কিন্তু এই বন্যা করে আমাদের শেরপুর ঝিনাইগাতি উপজেলার যে ভারতীয় সীমান্ত, সেই সীমান্তে কিন্তু বৃষ্টি একটু বেশি হলেই কিন্তু এই ঢলগুলো বাঁধগুলো এতটাই দুর্বল যে কারণে বিভিন্ন বাঁধের ফাটল দিয়ে কিন্তু পানি বের হয় এবং এখানকার যে মহারশী নদীর যে দুই পার আছে সেই দুই পারে ছাপিয়ে কিন্তু এই পানিগুলো ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন এবং তারা যেটি বলছেন যে টেকসই বাঁধের একটি ব্যবস্থাও তারাও চান, যে টেকসই বাঁধ যদি না হয় তাহলে মহারশী নদীর দুই পাশের এই দুঃখ কিন্তু কখনোই শেষ হবে না। আরেকটি বিষয় বলি যে এখন বৃষ্টি নেই, যে কারণে কিন্তু পানি কমছে। যদি বৃষ্টি আবারও আসে তবে বন্যা কিন্তু ভয়াবহ আকার ধারণ করবে। সেক্ষেত্রে ভোগান্তিটাও বাড়বে, বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ উজ্জ্বল আপনাকে। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় লাগেজ হারিয়ে ফেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত হয়েছে অর্ধশতাধিক। এ সময় বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর শহর এলাকা। বৃষ্টির মধ্যেই দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় শাহপুর ও আড়াইবাড়ি গ্রামের লোকজন। আতঙ্ক ছড়ায় আশপাশের এলাকাতেও। সংঘর্ষ চলাকালে পৌর শহরের কদমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে। স্থানীয়রা জানায় শাহপুর গ্রামের বাসিন্দা মরিয়ম বেগম সৌদিতে ওমরা পালন করতে গেলে তাকে একটি লাগেজ দেন হজ কাফেলার মোয়াল্লেম গিয়াসউদ্দিন। তবে দেশে ফেরার পথে লাগেজটি হারিয়ে ফেলেন মরিয়ম। এ নিয়ে মরিয়মের নাতি নাইমের সাথে আড়াইবাড়ি গ্রামের বাসিন্দা গিয়াসউদ্দিনের বাগবিতণ্ডা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় এ নিয়ে হাতাহাতি হয় তাদের মধ্যে। সেই ঘটনার জের ধরে আজ সংঘর্ষে জড়ায় দুই গ্রামের লোকজন। প্রায় 7 ঘন্টা ধরে দফায় দফায় চলে সংঘর্ষ। আহত অর্ধশতাধিক। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক দফা টিয়ার সেল নিক্ষেপ করে পুলিশ। সার্বক্ষণিক উনি প্রশাসন আমাদেরকে দলকে বারবার নির্দেশনা দিচ্ছে দুই পক্ষে থামাও, যাতে করে বিরোধ না হয়, কোনো ব্লাডশেড না হয় এবং ঝামেলা যেন শেষ। অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে এবং দুই গ্রামেরই যারা নেতৃত্বস্থানীয় ব্যক্তি আছেন তাদের সহযোগিতায় আমরা দুই পক্ষকে দুই দিকে সরিয়ে যেতে সক্ষম হয়েছি। পরে আহতদের উদ্ধার করে পাঠানো হয় বিভিন্ন হাসপাতালে। এলাকার পরিস্থিতি থমথমে, মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। সাইফ আহমেদ, যমুনা নিউজ। সুন্দরবনে কোস্টগার্ডের ধারাবাহিক অভিযানে অনেকটাই কোণঠাসা বিভিন্ন বনদস্যু বাহিনী। চাঁদাবাজি, মুক্তিপণের দাবিতে অপহরণ সহ নানা অপকর্ম করতে না পারায় একটি গ্রুপ জয়মনির ঘোল এলাকায় কোস্টগার্ড স্টেশনে হামলা চালায়। তাদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন কোস্টগার্ডের পশ্চিম জোনের কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মিসবাউল ইসলাম। সুন্দরবনের সার্বিক নিরাপত্তা, জলদস্যু দমন ও পুশিন ঠেকাতে নিয়মিত অভিযান চলছে বলেও জানান তিনি। রাব্বি সিদ্দিকের রিপোর্টে বিস্তারিত। বৃহস্পতিবার মোংলার জয়মনির ঘোল এলাকায় কোস্টগার্ড স্টেশনে হামলা ও ভাঙচুর চালায় বনদস্যুদের একটি গ্রুপ। এতে আহত হয় কোস্টগার্ডের বেশ কয়েকজন সদস্য। কয়েক ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় কোস্টগার্ড। কোস্টগার্ড পশ্চিম জোন কমান্ডার দাবি করেন, জয়মনির ঘোল এলাকায় বনদস্যুদের ঘাঁটি থাকায় সেখানে কোস্টগার্ডের স্টেশন করা হয়। সার্বক্ষণিক টহরের কারণে দস্যুতার সুযোগ না পাওয়ায় এরা হামলা চালায়। সুন্দরবনের মোংলা থানাধীন জয়মনির ঘোল এলাকায় দীর্ঘদিন ধরে বনদস্যু ও তাদের সহযোগীদের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে পরিচিত হওয়ায় উক্ত এলাকায় কোস্টগার্ডের স্টেশন স্থাপন করা হয়েছে। এর ফলে বনদস্যুদের কাছে রসদ, লজিস্টিক সহায়তা, অস্ত্র ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের পথ কার্যকরভাবে বাধাগ্রস্ত হওয়ায় 11 জুন 2026 তারিখে জয়মনির ঘোল এলাকায় অবস্থিত কোস্টগার্ড স্টেশনে একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা ও ভাঙচুর চালায়।
গত 5 মাসে দুটি বিশেষ অভিযানে 42টি দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র, অসংখ্য গোলাবারুদ সহ 39 জন বনদস্যুকে আটক করে সংস্থাটি। এ সময় দস্যুদের হাতে জিম্মি 41 জনকে উদ্ধার করে কোস্টগার্ড। তারা জানান, সুন্দরবনে এখনও 6 থেকে 7টি জলদস্যু গ্রুপ সক্রিয় আছে। বাংলাদেশ কোস্টগার্ডের ধারাবাহিক ও সফল অভিযানের ফলে সুন্দরবনে সক্রিয় বিভিন্ন দস্যু বাহিনী বর্তমানে ব্যাপকভাবে কোণঠাসা হয়ে পড়েছে। কোস্টগার্ডের কঠোর নজরদারি, গোয়েন্দা তৎপরতা এবং নিয়মিত অভিযানের ফলে দস্যুরা তাদের কার্যক্রম পরিচালনায় ব্যর্থ হচ্ছে। সুন্দরবনে আগে পুশহীন হলেও এখন সে সুযোগ একেবারেই নেই। সীমিত জনবল নিয়ে সুন্দরবন সহ উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোস্টগার্ড। বনদস্যু দমন সহ সুন্দরবনের নিরাপত্তায় নিরবিচ্ছিন্নভাবে কাজ করছে কোস্টগার্ড। কোস্টগার্ডের অভিযানে বনদস্যুরা অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছে। কোস্টগার্ড জানিয়েছে, এমন অভিযান এই অঞ্চলের নিরাপত্তার স্বার্থে আরও জোরদার করবে। রাফি সিদ্দিকী, যমুনা নিউজ, সুন্দরবন। থেমে নিয়ে বিএসএফের পুশিন চেষ্টা। রাতে চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্ত দিয়ে 15 জনকে এপারে ঠেলে পাঠানোর চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তবে বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে তাদের আবারও ভারতের অভ্যন্তরে ফেরাতে বাধ্য হয় বিএসএফ। বিজিবি জানায়, রাতের অন্ধকারে রোকনপুর সীমান্ত দিয়ে 15 জনকে নৌকা যোগে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে বাধা দেয় বিজিবি। এদিকে কুষ্টিয়ার প্রাকপুর সীমান্ত দিয়ে 12 জনকে পুশিন চেষ্টার বিষয়ে বিজিবি বিএসএফের পতাকা বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি। এছাড়া অনুপ্রবেশ ও পুশিন ঠেকাতে দেশের সকল সীমান্তে নজরদারি বৃদ্ধি করেছে বিজিবি। অরক্ষিত এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি। পুশিনের খবর জানবো। চাঁপাইনবাবগঞ্জে যুক্ত হচ্ছে সহকর্মী মনোয়ার হোসেন জুয়েল, খোঁজ খবর রাখছেন। জুয়েল, বেশ কিছুদিন ধরেই তো বিএসএফ এর পুশিন চেষ্টার খবর আমরা পাচ্ছি। চাঁপাইনবাবগঞ্জের কি অবস্থা এবং বিজিবি কতটুকু তৎপর অবস্থানে রয়েছে? আমি এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে আছি। আমি এখানে বিজিবির তৎপরতা আছে এবং খুব ভালোভাবে আছে। সে কারণে কিন্তু গত রাত্রে গভীর রাতে যে অন্ধকারের মধ্যে 15 জনকে পুশিন করার চেষ্টা করা হয়েছিল, সেটা কিন্তু বিজিবি ব্যর্থ করে দিয়েছে। বিএসএফ এর এই ধরনের কর্মকাণ্ড আমি যদি আপনাকে একটু দেখাই, এই যে সীমান্ত এলাকাটা, এই যে রোকনপুর সীমান্তের বিস্তীর্ণ সামনে কিন্তু যে দিগন্ত জুড়ে বিস্তীর্ণ জলাভূমি রয়েছে, জলাভূমির পরেই কিন্তু রয়েছে পুনর্ভবা নদী। বর্ষা মৌসুমে এগুলো কিন্তু পানিতে থই থই করে। তার পাশেই কিন্তু চাঁপাইনবাবগঞ্জ যে রোকনপুর সীমান্ত, তারপরেই ওই পাটটাই হচ্ছে ভারতের যে দিগন্ত রেখা, সেটাই হচ্ছে সীমান্ত। এবং এখানে কোনো কাঁটাতারের বেড়া নাই, যার কারণে এই সুযোগটা এবং রাতের অন্ধকারের যে সুযোগ, সেই সুযোগটাকে বিএসএফ ব্যবহার করে কিন্তু প্রতিনিয়তই চেষ্টা করছে যে কিভাবে এই পুশিন করার মাধ্যম দিয়ে তাদের অবৈধভাবে এই ব্যক্তিগুলোকে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া যায়। তবে এলাকাবাসী এবং বিজিবি যারা রয়েছেন তারা কিন্তু তৎপর। সেই তৎপরতার কারণেই আজকেও এই রোকনপুর সীমান্তে কিন্তু গত রাত্রে 15 জনকে তারা ফেরত নিতে বিএসএফ বাধ্য হয়েছে। এর আগেও কিন্তু আপনি জানেন, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সেই বাঙ্গাবাড়ি সীমান্তে, সেখানেও কিন্তু 28 জনকে সেই গভীর জঙ্গলের মধ্যেও কিন্তু রেখে পুশিন করার চেষ্টা করা হয়েছিল। সব মিলিয়ে যেটা বলতে পারি আমরা, যে চাঁপাইনবাবগঞ্জে এর বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ অমানবিকভাবে পুশিন করার চেষ্টা করছে। বিজিবি এবং বাংলাদেশের মানুষ সেটা রুখে দেওয়া হয়েছে। বিজিবি তৎপর রয়েছে। ছোয়া, অনেক ধন্যবাদ জুয়েল আপনাকে। গ্যাস, জ্বালানি ও বিদ্যুতের দাম বাড়িয়ে বাজেট বাস্তবায়ন করা সম্ভব না, এমনটাই বলেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। দুপুরে ভোলায় দলীয় এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। গোলাম পরওয়ার অভিযোগ করেন, জুলাই সনদকে অস্বীকার করে জনগণের বিরুদ্ধে অবস্থান করছে সরকার। আবার দলীয় নেতা কর্মীদের সুবিধার জন্য উচ্চবিলাসী বাজেট পাশ করার চেষ্টা চলছে। এ সময় ভোলার মানুষের জীবনমান উন্নয়নের জন্য গ্যাস ভিত্তিক শিল্প কারখানা স্থাপনের দাবি জানান জামায়াতের এই শীর্ষ নেতা। জুলাই সনদকে অস্বীকার করে আপনারা যেমন জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, আবার এই দলীয় কর্মীদের সুবিধা এবং লুটপাটের জন্য উচ্চাভিলাষী বাজেটে যদি আপনি জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে জোর করে পাশ করে নেন, তাহলে আপনারা জনগণ থেকে বিচ্ছিন্ন হবেন। বাংলাদেশি কৃষিতে উৎপাদন বাড়লেও ধীরে ধীরে কমছে জমির উর্বরতার শক্তি।
দীর্ঘদিন ধরে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার, ফসলের বহুমুখিতার অভাব এবং জৈব উপাদানের ঘাটতির কারণে কৃষি জমি তার প্রাকৃতিক শক্তি আশঙ্কাজনকভাবে হারাচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, এভাবে চলতে থাকলে ভবিষ্যতে দেশের খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। তাই খাদ্য নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে মাটির উর্বরতার শক্তি সুরক্ষায় কৃষকদের কাছে জৈব সার, ন্যানো ফার্টিলাইজার সহ আধুনিক কৃষি ব্যবস্থাপনার ব্যবহার সহজলভ্য করতে বাজেটে বরাদ্দ আরও বাড়াতে হবে। হোসেন শাহিদের প্রতিবেদন। দিগন্ত জুড়ে ফসলের মাঠ, হাওয়ায় দুলছে ধানের শীষ। তবে এই ধানের শীষের বিপদ আসন্ন। বাম্পার ফলনের পিছনের বাস্তবতা এখন শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। চাষিরা বলছেন, আগের মতো উর্বর নেই মাটি। ধান ও রবি শস্য ফলন ধরে রাখতে দিন দিন বাড়াতে হচ্ছে সারের ব্যবহার। দুইবার ফসলের সময় মাঠে সার দিয়ে লাগালে পরে খালি ইউরিয়া দিলেই চলছে, একটা দিলেই চলছে। ওখান তো মানে মাটিটা ওজন লাগে, পটার দিন লাগে, পরে ইউরিয়া ওজন লাগে, আরও যে মেঘ সার কত কিছু জন্য দেবে। তথ্য বলছে, মাটিতে 1951 সালে দেখা দেয় নাইট্রোজেনের ঘাটতি। 1957 সালে যোগ হয় ফসফরাস, 60-এর দশকে পটাশিয়াম, 80-র দশকে সালফার ও জিঙ্ক, 90-এ বোরন। 2000 সাল থেকে ঘাটতির এই তালিকায় যোগ হয়েছে ম্যাগনেসিয়াম। ফার্মাররা ফার্টিলাইজার ইউজ করে উইদাউট এনি ক্যালকুলেশন। তারা একটা ডোজ নিজেদের মতো করে দিয়ে তারপরে অ্যাপ্লিকেশন করে দেয়। কতটুকু অ্যাড করা দরকার সেটা তারা করে থাকে না। এই জন্য আসলে সয়েলের হেলথটা সিগনিফিকেন্টলি ডিটেরিওরেট করে। গবেষণা বলছে, বায়োচার প্রযুক্তি ব্যবহারে মাটির স্বাভাবিক উর্বরতা পুনরুদ্ধার হয়। তাই বিশ্বব্যাপী টেকসই কৃষি ব্যবস্থাপনায় বায়োচার প্রযুক্তির ব্যবহার বাড়ছে। তবে বাংলাদেশে এটি এখনো গবেষণা পর্যায়েই পড়ে রয়েছে। আমাদের যে টোটাল পপুলেশনের যে রাইস ডিমান্ড, সেটা কিন্তু এখন আমরা আমাদের দেশের প্রোডাকশন দিয়েই ফুলফিল করতে পারছি। কিন্তু যখনই আমার এই প্রোডাকশন ফল করবে, তখন এই খাদ্য নিরাপত্তা, যেটা আমরা বলছি যে আমরা সেলফ সাফিসিয়েন্ট, সেটা তো আর থাকবে না। তখন আমাদেরকে বাইরের দেশের উপর ডিপেন্ডেন্ট হতে হবে, বাইরের থেকে এটা আনতে হবে। সো একটা আরেকটার সাথে কিন্তু ইন্টারলিঙ্ক। কৃষকের কাছে ভার্মি কম্পোস্ট পরিচিতি পেলেও তা সহজলভ্য হয়নি। কৃষি উদ্যোক্তারা বলছেন, এসব পণ্য উৎপাদনে নিয়মিত প্রশিক্ষণ ও বাজারজাতকরণ সহজ হলে জৈব সারের প্রসার বাড়বে। কেমিক্যাল ফার্টিলাইজার লাগবেই, কিন্তু আমি অর্গানিক দিয়ে কেমিক্যাল ফার্টিলাইজারকে ব্যালেন্স করব, যে আমি কম পরিমাণে দেবো। তাহলে দুইটা উপকার। একটা হলো আমি যেটা বললাম যে আপনি অনুজীবগুলোকে রক্ষা করতে পারলেন। দ্বিতীয় হলো আপনি যে ইম্পোর্ট করেন 25% হয়তো আমরা লোকালি প্রডিউস করতে পারি ইউরিয়ার ক্ষেত্রে, আর 75% কিন্তু আমরা ইম্পোর্ট করি। তার মানে আমি যদি অ্যাটলিস্ট 50% কমাইতে পারি 75%-এর মধ্যে, তার মানে কি আমার কিন্তু বৈদেশিক রিজার্ভ কিন্তু আমার বাড়বে। আমার ধারণা এটা বছরে 100 মিলিয়নের বেশি এই সম্ভাবনাটা আছে। সারা বাংলাদেশে প্রচুর এরকম উদ্যোক্তাও আছে। তারা যদি জানে কিংবা তারা যদি দেখে যে তাদের পণ্যটা তারা দেশে এবং দেশের বাইরে বিক্রি করতে পারবে এবং এটাতে ভালো মুনাফা টিকবে, তাহলে অবশ্যই এটার জন্য অনেকেই আগে আসবে, যেহেতু আমাদের রিসোর্স অ্যাভেলেবল। বিশেষজ্ঞরা বলছেন, ন্যানো ফার্টিলাইজার কম পরিমাণে ব্যবহার করলেও বেশি কার্যকারিতা দেয়। এতে খরচ কমে, কিন্তু দেশের মাঠে অপরিচিত। পাশাপাশি ঐতিহ্যগতভাবে আধুনিক কৃষি ব্যবস্থাপনা নিয়ে কৃষকের মধ্যে আগ্রহ কম। মাঠ পর্যায়ে যখন আমরা নতুন কোনো প্রযুক্তি নিয়ে যাই, তখন কিন্তু কৃষক খুব সহজে সেটা গ্রহণ করতে চায় না। কৃষক দেখা যায় কি যে তারা যে কৃষিটাতে অভ্যস্ত, মানে তাদের বাবা দাদা যারা যে কৃষিটা করে অভ্যস্ত, তারা কিন্তু নর্মালি দেখা যায় যে সেটাই তারা অভ্যস্ত হতে চায়। অনাগ্রহের বিষয় মাথায় রেখে বাজেটে জৈব সার ব্যবহার জনপ্রিয়করণে বরাদ্দ দেয়া হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, মাটির স্বাস্থ্যকে সুনির্দিষ্ট করে দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে বাজেটে বরাদ্দ বাড়াতে হবে। সরকারের বাজেটে বরাদ্দ রাখতে হবে সরাসরি মাটির উর্বরতা বৃদ্ধি অথবা মাটির উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য। একইভাবে কৃষককে অংশগ্রহণ করার জন্য যেটা কৃষকদের সচেতনামূলক কার্যক্রমে বরাদ্দ বাড়াতে হবে। উৎপাদনে লক্ষ্য অর্জন করতে গিয়ে মাটির স্বাস্থ্যের কথা আমরা ভুলে যাচ্ছি। বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে বিশেষজ্ঞরা বলছেন, মাটির উর্বরতা শক্তি বাড়াতে অবশ্যই আধুনিক কৃষি ব্যবস্থাপনার দিকে ঝুঁকতে হবে। আর সে কারণে মাটির স্বাস্থ্য বিষয়ে সুনির্দিষ্ট করে বাজেটে বরাদ্দ আরও বাড়াতে হবে। কারণ এখন যদি আমরা এই মাটির যত্ন না নেই, তাহলে একটি সময়ে এসে মাটি কৃষকের যত্ন নেওয়া ছেড়ে দেবে। হুমকিতে পড়বে দেশের খাদ্য নিরাপত্তা। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ।
ধর্ষণ ও জোর করে গর্ভপাত করার অভিযোগে কুমিল্লার দাউদকান্দি থানায় দায়েরকৃত মামলায় শিবিরের কেন্দ্রীয় নেতা জিসান প্রধানকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, দাউদকান্দি থেকে শিবির নেতা জিসান প্রধান অপহৃত হননি। এক নারীর করা ধর্ষণের অভিযোগ ও বিয়ের চাপ এড়াতে তিনি স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন। গত 11 জুন রাত 8:30টার দিকে দাউদকান্দি বাজার এলাকা থেকে জিসান প্রধান নিখোঁজ হয়েছেন বলে 12 জুন দাউদকান্দি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপহরণের বিষয়টি ছড়িয়ে দেওয়া হয়। পরে পুলিশ তদন্তে নেমে তরুণীর সাথে প্রেমের সম্পর্কের প্রমাণ পায়। প্রাণনাশের ভয় দেখিয়ে তরুণীর গর্ভপাতও করানো হয়। পুলিশ আরও জানায়, জিসান বর্তমানে কুমিল্লা মেডিকেলে পুলিশে হেফাজতে রয়েছে। জিসান প্রধান ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং সংগঠনটির কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি। গত 20/5/2026 তারিখে দাউদকান্দি থানাধীন জিসান যিনি নিখোঁজ ছিলেন তার ভাড়া বাসায় ভিকটিম মেয়েটিকে জিসান মিয়া ধর্ষণ করে এবং মেয়েটি ধর্ষণের শিকার হয়। হামু উপসর্গ নিয়ে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। গত 24 ঘন্টায় আরও 5 শিশু মৃত্যু হয়েছে। সারা দেশে হামু উপসর্গ নিয়ে রোগী ভর্তি হয়েছে 733 জন। এর মধ্যে ময়মনসিংহে মারা গেছে একজন। প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত এই জেলায় হামু উপসর্গে প্রাণ গেছে 50 জনের। ময়মনসিংহ মেডিকেলে নতুন রোগী ভর্তি হয়েছে 19 জন। বর্তমানে চিকিৎসাধীন 100 রোগী। রাজশাহীতে মারা গেছে আরও এক শিশু। সিলেটে গত 24 ঘন্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে 38 জন, চিকিৎসাধীন 278 জন। হামে আক্রান্ত রোগীদের ভিড় রয়েছে বরিশাল, চট্টগ্রাম, রংপুর ও খুলনার বিভিন্ন হাসপাতালে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকট হওয়ায় ভোগান্তিতে পড়তে হচ্ছে রোগী ও স্বজনদের। তবে হাম নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান চিকিৎসকদের। নিয়ম নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কুড়িগ্রামে দেদারসে চলছে ডেপুটেশন বাণিজ্য। এতে বৈষম্যের শিকার সাধারণ শিক্ষকরা। বছরের পর বছর ধরে ডেপুটেশনে থাকায় ভেঙে পড়ছে শিক্ষা ব্যবস্থা। সঠিক পাঠদান আর সহকর্মীদের মানসিক চাপ কমাতে ডেপুটেশন প্রথা বাতিলের দাবি সাধারণ শিক্ষকদের। কুড়িগ্রামের শিক্ষা ব্যবস্থার বেহাল দশা নিয়ে 3 পর্বে ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব আজ। কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চাকেন্দা খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। 455 শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক মাত্র 8 জন। এর মধ্যেও একজন শিক্ষক 3 বছর ধরে ডেপুটেশন নিয়ে অন্যত্র কর্মরত। কুড়িগ্রাম সদরের গোয়ালপুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 7 শিক্ষকের মধ্যে 3 জনই আছেন ডেপুটেশনে। যাত্রাপুর ও 2 নম্বর চরযাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ এমন উদাহরণ রয়েছে আরও অনেক বিদ্যালয়ে। অথচ বিধি মোতাবেক 6 মাসের বেশি ডেপুটেশনে থাকার নিয়ম না থাকলেও বাস্তবে তা পরিণত হয়েছে দীর্ঘমেয়াদী সুবিধায়। এতে শ্রেণীকক্ষ সামলাতে হিমশিম খাচ্ছেন বাকি শিক্ষকরা। আরেকটা টিচার হলে আমার যদি থাকতো তাহলে মনে করেন সব টিচারই একটু রিল্যাক্স পেত, হ্যাঁ, এবং ক্লাসগুলো আরও ভালো করে নিতে পারত। এই বিষয়টা আমাদের খুবই কষ্টদায়ক। শিক্ষার্থী 455 জন আর শিক্ষক 8 জন। তার মধ্যে একজন শিক্ষক সেই 2023 সাল থেকে ডেপুটেশনে আছে, যার কারণে আমরা অনেক সাফার করতেছি। শিক্ষক সংকটের কারণে আমাদের ক্লাস বেশি নিতে হচ্ছে। তো একজন শিক্ষকের যে মানসিক এবং শারীরিক যে চাপ, এটা বেশি হয়ে যাচ্ছে। স্থানীয় শিক্ষক ও অভিভাবকদের অভিযোগ, অনেকে গ্রামের বিদ্যালয় পদায়ন নিয়ে পরে ডেপুটেশন নিয়ে চলে যাচ্ছেন শহরে কিংবা সুবিধাজনক স্থানে। কর্মস্থলে না থেকেও নিয়মিত তুলছেন বেতন ভাতা এবং ভোগ করছেন সরকারি সুযোগ সুবিধা। প্রভাবশালী কিংবা শিক্ষা বিভাগ সংশ্লিষ্টদের আত্মীয় হওয়ায় ভয়ে মুখ খুলতে সাহস পায় না কেউই। কুটি বামনডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় নাগেশ্বরী, সেখান থেকে আমি এই যে কুড়িগ্রাম চর মাধবরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংযুক্তিতে আসি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে সংযুক্তি দিয়েছে। স্বপন স্যার যখন উপজেলা শিক্ষা অফিসে ছিলেন, উনি তখন অ্যাসিস্ট্যান্ট উপজেলা শিক্ষা অফিসে ছিলেন। হ্যাঁ, মানে একসাথেই ছিলেন, যার কারণে ওই বাবার ওই পরিচয়ে আমি আসতে পারছি। কুড়িগ্রাম ডিস্ট্রিক্টে যেটা আর কি ডেপুটেশন হচ্ছে, মানে দেখা যায় হচ্ছেই, কিন্তু এই প্রথাটা তাতে আমাদের স্কুলের অনেক ক্ষতি। কেউ ডেপুটেশনে থেকে নিচ্ছেন সরকারি সুযোগ সুবিধা, কেউ হাড় ভাঙা পরিশ্রম করে হচ্ছেন বৈষম্যের শিকার। ফলে ক্ষোভ বাড়ছে সাধারণ শিক্ষকদের মাঝে। এর প্রভাব পড়ছে শিক্ষা ব্যবস্থায়।
আমাদের এমনিতেই 3-4টা করে ক্লাস পড়ে, দিনে 4টা করে ক্লাস নিতেই হয় বাধ্যতামূলক। তার উপর আরেকজন টিচার না থাকলে তার যে 4টা ক্লাস আছে সেটা অবশ্যই আমাদেরকে ভাগ করে নিতে হবে, আর এই ভাগ করে নিতে গেলে তো আমাদের বিড়ম্বনা হবে। ডেপুটেশনে থাকার কারণেই আমরা আমাদের শিক্ষার্থীদেরকে সঠিকভাবে মানে আমাদের যে যেভাবে পাঠদান করাতে চাই আমরা আসলে সেভাবে পারছি না। আমরা আমাদের সব ক্লাসগুলো সঠিকভাবে নিতে গিয়ে আমরা সমস্যার সম্মুখীন হই। দুর্বল নীতিমালার কারণে মাঠ পর্যায়ে এমন অনিয়ম হচ্ছে বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এসব নিয়ম ঠেকাতে সরকারের পক্ষ থেকে নতুন নীতিমালা তৈরির কাজ চলছে বলেও জানান তিনি। এই প্রবলেমগুলো আসলে অনেক বছর ধরে আমাদের অনেক ধরনের নীতিমালায় অনেক ফ্লজ আছে এবং অনেক ধরনের পলিটিসাইজেশন হয়েছে। সেসব কারণে জিনিসগুলো হচ্ছে, যার কারণে আমরা এই পুরো জিনিসটা মানে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার র্যাঙ্কস থেকে শুরু করে শিক্ষক সব জায়গায় আমরা নতুন নীতিমালার জন্য কাজ করছি। জেলা শিক্ষা কর্মকর্তা অবশ্য এসব বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি, এমনকি তাদের কাছে ডেপুটেশনের সুনির্দিষ্ট কোনো তথ্যও নেই। জারিন অর্নি, যমুনা নিউজ। নাটোরের চক বৈদ্যনাথ চামড়া বাজারে এখন চাঙা ভাব। এর মধ্যে বিভিন্ন জেলা থেকে লবণযুক্ত চামড়া এসেছে আড়তে। এখানকার আড়তগুলোতে বাণিজ্য মন্ত্রণালয়ের বেঁধে দেওয়ার দামেই চামড়া কেনাবেচা হচ্ছে বলে দাবি ব্যবসায়ীদের। ব্যবসায়ী, আড়তদার, ট্যানারি মালিক ও তাদের প্রতিনিধিদের আনাগোনায় মুখরিত এই চামড়ার বাজার। দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়া বাজার নাটোরের চক বৈদ্যনাথ। আড়তদার, ব্যবসায়ী, ট্যানারি মালিক ও শ্রমিকদের পদচারণায় মুখর প্রতিটি আড়ত। এখানকার 2 শতাধিক আড়ত থেকে শুধুমাত্র কোরবানি ঘিরে দেশের মোট 30 ভাগ চামড়া ঢাকার ট্যানারিগুলোতে পাঠানো হয়। এরই মধ্যে 35 থেকে 40 জেলার লবণযুক্ত চামড়া জড়ো হয়েছে চক বৈদ্যনাথে। এবার চামড়ার গুণগত মান ভালো থাকায় লবণযুক্ত চামড়া ন্যায্য মূল্যে বিক্রি করতে পারছেন বলে জানায় ব্যবসায়ীরা। বিভিন্ন ট্রেনারির বিভিন্ন প্রতিনিধি ইতিমধ্যে আমাদের এই মার্কেটে এসে পৌঁছেছে, তারাও চামড়া কিনতেছে। আরও দিন যত যাবে চামড়ার আমদানি অত বৃদ্ধি পাবে এবং এগুলো আমরা নগদে বেচা কিনা করব। বিভিন্ন জেলার চামড়া আমাদের নাটোর মার্কেটে আসা শুরু করছে। চামড়ার গুণগত মান ইনশাল্লাহ অনেক ভালো। 1500 অধিক চামড়া এই নাটোর ট্যানারিতে আনছি, তাহলে যে আশা করি ভালো দামে বিক্রি করতে পারবো। ট্যানারি মালিক ও তাদের প্রতিনিধিরা বলছেন, ঈদের পর 7 দিন কাঁচা চামড়াবাহী যানবাহন ঢাকায় প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। সেই সময়সীমা পার হওয়ার পরপরই তারা চামড়া কেনা শুরু করেছেন। গুণগত মান ভালো হয় এই অঞ্চলের চামড়া চাহিদার শীর্ষে থাকে বলেও জানান তারা। নর্থ বেঙ্গলের ডিস্ট্রিক্টের মালটা নাটোরের মধ্যে আছে। নাটোরের সব বিভিন্ন খরিদ্দার আছে। আইসা আমরা সঙ্গে করে মালটা আমরা ভালো পাই। নাটোরের চামড়া ভালো হয়, এই জন্য আমরা নাটোরে আসি ঢাকা থেকে। সামনে বাজার আরও জমে ওঠার আশা চামড়া ব্যবসায়ী নেতাদের। অটোমেটিক বা কোম্পানি বা তাদের প্রতিনিধি নাটোর মার্কেটে এসেছে এবং আগামীতে কোম্পানিরা সরাসরি আসলে আমরা ন্যায্য দামে বিক্রি করতে পারবো এবং আমরা লাভবান হব এবং বাইরের বিভিন্ন জেলা থেকে যারা চামড়া আনবে ওনারাও নগদে ন্যায্য দাম পাবে। ঈদের দিন থেকে প্রতিদিন চামড়া বাজারের পরিস্থিতি নজরদারিতে প্রশাসনের তৎপরতা রয়েছে বলে জানান জেলা প্রশাসক। প্রতিদিন আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ মোবাইল কোর্টে থাকছে। এছাড়াও আমাদের মনিটরিং টিম সার্বক্ষণিক চামড়ার আড়তের ব্যবস্থাপনা যাতে যথাযথ থাকে সেটি মনিটর করছে। আড়তদার ও ব্যবসায়ীদের আনাগোনায় মুখরিত হয়ে উঠেছে দেশের দ্বিতীয় বৃহত্তম নাটোরের চক বৈদ্যনাথ চামড়া বাজারটি। এবার চামড়ার গুণগত মান ভালো হয়, নগদ ও ন্যায্য মূল্যে ট্যানারি মালিকদের কাছে চামড়া বিক্রি করতে পারছেন বলে জানান ব্যবসায়ীরা। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর।